আবারও কূটনীতির চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একেবারে রীতিমতো ছটপটানি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ গোজার চেষ্টা করছে। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদী বৈঠকে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে আপনি শুনলে অবাক হবেন। ডক্টর ইউনূস আসলে কি, বাংলাদেশ যে এখন কি, 1971 সালের পর এই প্রথম এই চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে স্ট্রেট ডক্টর ইউনূস বলে দিয়েছেন ভারতের শিলিগুড়ি করিডোর, যেটি পরিচিত চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে, ভারতের জন্য খুবই স্পর্শকাতর একটি সীমান্ত এলাকা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অঞ্চলটির নিরাপত্তা জোরদারে হঠাৎ করে ভারতীয় সেনাবাহিনী বিশেষ ব্যবস্থা নেওয়া শুরু করেছে। একেবারে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে। মোতায়েন করা হয়েছে মিগ বিমান থেকে রাফাল যুদ্ধ বিমান, ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে আকাশে ছুড়ে মারা যায় এমন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে যে বৈঠক হয়েছে তার কয়েক ঘন্টা আগে থেকে ভারতীয় সেনাবাহিনী এমন ব্যবস্থা নিয়েছে। প্রশ্ন হলো কেন? নরেন্দ্র মোদীকে ইংলিশ কোর্সে ভর্তি হতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের ইনস্টিটিউটে। আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে কিভাবে নরেন্দ্র মোদী ধরা খেলেন। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপাড়। শেখ হাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই, খুবই স্বাভাবিক, জেলাসির ইস্যু থাকবে যে মোদী কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে হাত মিলেলো। এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক, বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, রোহিঙ্গাদের স্বীকৃতি দিল মিয়ানমার, ইতিহাস গড়লেন ডক্টর ইউনূস। এবার সকল রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার ঘোষণা দিল মিয়ানমার। এদিকে ডক্টর ইউনূসের সাক্ষাৎ পেতে 27 মিনিট নরেন্দ্র মোদী ও তার টিমকে দরজার বাইরে অপেক্ষা করতে হয়েছে। এমনই চাঞ্চল্যকর খবর দিয়ে বোমা ফাটালো ভারতীয় মিডিয়া। অপরদিকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে ডক্টর ইউনূসকে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার ঘটনা ও প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আবারও কূটনীতির চমক দেখালেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে নানা দ্বিপাক্ষিক চুক্তি, চীনের মধ্যস্থতা ও আন্তর্জাতিক চাপে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ইস্যুতে কাজের কাজ কিছুই হয়নি। অথচ হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। মিয়ানমারের উপপ্রধানমন্ত্রীর মুখে প্রথমবারের মতো স্বীকৃতি এলো বাংলাদেশে আশ্রয় নেয়া 1,80,000 রোহিঙ্গা মিয়ানমারের নাগরিক। তাদের দেশে ফিরিয়ে নেয়ার উপযুক্ত মনে করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, এতদিন পর কি ঘটল যে মিয়ানমার হঠাৎ এই স্বীকৃতি দিল? সাবেক সরকার যেখানে বারংবার ব্যর্থ, সেখানে ডক্টর ইউনূস কিভাবে ঘটালেন এমন অগ্রগতি? থাইল্যান্ডে গত 4 মার্চ শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনের অবসরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উ থান সিউ। সেই মিটিংয়ে জান্তা সরকারের প্রতিনিধি রোহিঙ্গাদের একটি অংশের যাচাই শেষ হওয়ার তথ্য দিয়েছেন। 2018 থেকে 2020 সালের মধ্যে মিয়ানমারকে 8 লাখ রোহিঙ্গার একটি তালিকা দিয়েছিল বাংলাদেশ। ওই তালিকার মধ্যে এই পর্যন্ত 1,80,000 রোহিঙ্গার ব্যাপারে শেষ হয়েছে যাচাই বাছাই। চলমান রয়েছে আরও 70,000-এর ভেরিফিকেশন। এদের বাইরে বাকি 5,50,000-এর কার্যক্রমও দ্রুতগতি পাবে বলে আশ্বাস দিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের আলোচনার জেরে রোহিঙ্গাদের দেশে ফেরার পথ খুলছে এমন খবর ছড়াতেই আন্তর্জাতিক মহলে শুরু হয় নানামুখী গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, জান্তা সরকারের রোহিঙ্গা স্বীকৃতির পেছনে কূটনৈতিক কৌশল, চাপ কিংবা চুক্তির চেয়ে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে ডক্টর ইউনূসের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ও তার প্রভাবশালী যোগাযোগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে 2 বার প্রত্যাবাসন চুক্তি, চীনের মধ্যস্থতা, ত্রিপক্ষীয় বৈঠক ও জাতিসংঘের প্রস্তাব সব মিলিয়ে বাংলাদেশ আশাবাদী হয়েছে ঠিকই, কিন্তু বাস্তবে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি রাখাইনে। একেবারে রীতিমতো ছটপটানি শুরু হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর এই বৈঠকের পর ভারতীয় শিবির, আওয়ামী শিবির, দুই শিবির একেবারে এখন লজ্জায় তারা বালুতে মুখ গোজার চেষ্টা করছে। কেন লজ্জা? লজ্জা হলো এই, আরে ইউনূস এটা তো কোনো ব্যাপারই না, এটা তো হলো জঙ্গিদের নেতা, জঙ্গিদের সমর্থনে আসছে, 2 দিন পরেই এটা ফু দিয়ে উড়ে চলে যাবে। হ্যাঁ, সাথে বসবই না, এ করবো না, কোনো পাত্তাই দিব না, এমন একটা ভাবের পর শেষ পর্যন্ত বৈঠক হলো 40 মিনিট। আবারও বলি 40 মিনিট। এটা সাধারণত দ্বিপক্ষীয় বৈঠক হয় এই ধরনের, একদম রাষ্ট্রীয় পর্যায়ে যখন কি 2 শীর্ষ নেতাদের বৈঠক হয় তখন এরকম লেন্থ থাকে। সেখানে সাইড মিটিংয়ে এত লম্বা বৈঠক হয় না এত লম্বা সময় ধরে। তার মানে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে নরেন্দ্র মোদী
ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত কথা শুনেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সব পয়েন্ট কিন্তু তিনি বলেছেন। কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু সব কথা বলতে পারেননি। কোনটা পারেননি? যে ভাই এবার একটু ক্ষমা করে দাও, আমাদের তো বোঝো শেখ হাসিনা ঘাড়ের উপর চেপে বসে আছে, তার একটু তোমরা একটু পুনর্বাসন করো, একটা নির্বাচন করো, নির্বাচনের মধ্যে একটু ঢোকায় দাও। আমি এই কথা কিন্তু বলতে পারেননি। পারেননি কেন? লজ্জায়, বলার মতন মুখ নেই। কেননা গত 15 বছর ধরে একদম মানে ব্লাঙ্ক চেক দিছে যে যেমনি পারবি বাংলার মানুষরে, বাংলাদেশের মানুষকে বাইরে কেটে হলে তুই ক্ষমতায় থাক, আমাদের স্বার্থ রক্ষা কর। যাই হোক, কিন্তু অদ্ভুত ব্যাপার, এই মিটিংটার ব্যাপার নিয়ে এখন ভারতীয় মিডিয়াগুলো নানা রকম খেলা খেলছে। আমি রিপাবলিক বাংলার একটা ভিডিও রিপোর্টিং এই মিটিংকে ঘিরে, সেখানে বলা হচ্ছে 27 মিনিট নাকি দরজার বাইরে অপেক্ষা করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তারকে ঢুকতে দেওয়া হয়নি। 27 মিনিট বাইরে অপেক্ষা থাকতে হয়েছে। তারপরে দরজা খোলার পর ডক্টর মোহাম্মদ ইউনূস একা ঢুকেছেন এবং সৌজন্যবশত তারা দাঁড়িয়ে মানে তাকে সম্মান করেছে। এটা মানে কূটনৈতিক জ্যেষ্ঠাচার বলে, কূটনীতিক রীতি, হ্যাঁ, বা প্রোটোকল, যাই বলি না কেন, সেটা নাকি তারা রক্ষা করেছে। তারও 3 মিনিট পর ডক্টর ইউনূস অনুরোধ করার পর তার লোকজন এসে অপরদিকে যে চেয়ার, সেই চেয়ারে তারা বসতে পেরেছে। এটার মধ্য দিয়ে তারা বলার চেষ্টা করছে যে দেখো, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 27 মিনিট দরজার বাইরে অপেক্ষায় রাখছে। আচ্ছা, তারা এই বলতেছে যে ওই চিত্রটাও নাকি দেখাবে যে 27 মিনিট ধরে ডক্টর ইউনূস দাঁড়ায় আছে, অর্থাৎ যে সেমিনার কক্ষে বা যে রুমে বৈঠক হবার কথা, একদিকে সারি সারি চেয়ারে দিল্লির কূটনীতিকরা বসে আছেন আর মোদি বসে আছে, তার ভারতীয় পতাকা, আরেকদিকেও কিন্তু যে চেয়ার এবং তার পাশে কিন্তু বাংলাদেশের পতাকা সাজানো। তো বিষয়টা কি? এটা তো ওই রুমটা কি মানে মোদির কোনো কেনা, ভারত কিনে রাখছে নাকি? ওটা হবে এরকম সাইড মিটিং, ওটা হোটেল কর্তৃপক্ষই ব্যবস্থা করে ওইভাবে অ্যারেঞ্জ করছে। ভারতীয় পক্ষ আগে ঢুকে যে তারা তাদের প্রোটোকল অনুযায়ী বসে গেছে। আর এক পাশে প্রোটোকলে বসা খালি রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো দেরিতে ঢুকছে, ভারতীয়রা আগে হয়তো ঢুকে তারা কথাবার্তা বলছিল। কিন্তু এই ঘটনাটাকে তারা কিন্তু কোনো ছবি দেখাতে পারেনি। তারা বলছে যে দেখাবো যে ভেতরের মানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিভাবে ঢুকলেন আর বাইরে কিভাবে দাঁড়ায় অপেক্ষা করছিল। কিন্তু বাইরে দাঁড়ায় অপেক্ষা করতেছে 27 মিনিট ধরে, এরকম কোনো দৃশ্য দেখা যায়নি। অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাছে টানতে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সহ দেশি বিদেশি সমস্ত জায়গায় আপনারা দেখেছেন, গতকালকের একটি আলোচনার বিষয় ছিল নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন। তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রবেশ করছেন তখন সবাই তাকে সম্মান জানিয়ে তারপরে নরেন্দ্র মোদী তার সাথে হ্যান্ডশেক করে তারপরে বসেছেন। আপনারা দেখেছেন যে নরেন্দ্র মোদী গত পরশুদিন সম্ভবত আপনারা দেখেছেন একটি ছবিতে যে তারা ডিনার করতেছিলেন, সেই ডিনারের ছবিটি প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গিয়েছে যে নরেন্দ্র মোদীর আসলে মন ভালো নেই। একদিকে যেমন তার মন ভালো নেই, অন্যদিকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকলের চাইতে সেরা, তার একটি নজিরও আমরা সেখান থেকে দেখতে পেয়েছি। কি সেই নজিরটি? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ইংলিশে কথা বলছেন তখন তিনি নির্দ্বিধায় অনর্গল, তার কোনো দোভাষী ছাড়া তিনি তার মতো করে কথা বলে যাচ্ছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন, স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীকে দোভাষী পিছনে রেখেই কিন্তু তার সেই ইংলিশগুলোকে ট্রান্সলেট করে তারপরে কথা বলতে হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যে বাংলাদেশের জন্য কত বড় একটি নিয়ামত, কত বড় একটি ভাগ্যবান আমরা, সেটা আজ আস্তে আস্তে ধীরে ধীরে আমরা কিন্তু অনুভব করতে পারছি। আমি শুরু থেকেই বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস না থাকলে এই গভর্নমেন্ট এতদিন টিকে থাকতে পারতো না, এবং যে পরিমাণ ষড়যন্ত্র পার্শ্ববর্তী দেশ থেকে করা হয়েছে, এই ষড়যন্ত্রের কারণেই আমাদেরকে ভেস্তে যেতে হতো, কারণ এই জনগণের বিরুদ্ধে প্রতিনিয়তই তারা ষড়যন্ত্র চলমান রেখেছে। কিন্তু আমরা থাইল্যান্ডের এই বৈঠকের পরে এখন মনে করতে পারি যে ভারত, পার্শ্ববর্তী দেশ এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন বাংলাদেশের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করছে। তারা এখন বাধ্য হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলতে, বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে সেই কৌশলগত দিকে তারা আগাতে চাচ্ছে। আপনারা জানেন ভারত সবসময় আমাদের এই বাংলাদেশের ক্ষেত্রে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, শেখ হাসিনাকে পুনর্বাসন করা, আওয়ামী লীগের অধীনেই বাংলাদেশটাকে পরিচালিত করা, এটা একটা তাদের চিরাচরিত অভ্যাস এবং এখনও তারা সেটা কল্পনা করেন।
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিকল্পনার সামনে তারা আজকের নতুন ভাবে এমন ভাবে ধরাশায়ী হচ্ছে, যেটা আমাদের বাংলাদেশের কূটনীতিতে এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। আপনারা জানেন, যখন চীন সফর করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তখনই কিন্তু ভারতের মাথা গরম হওয়া শুরু হয়ে গিয়েছে। চীন সফরকে কেন্দ্র করে বেশ কয়েকদিন বাংলাদেশ বেশ উত্তেজনাকর অবস্থায় ছিল। এদিকে সেদিকে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের অনৈতিকতা, আপনার প্রশাসনিক দুর্বলতা, কেমন জানি একটা অস্থির স্বভাবের সমস্ত দেশের মধ্যে গুজব রটানো হচ্ছে। মোদি আপনার কি বলে, শেখ হাসিনা আসবে আর বাংলাদেশ থেকে পালিয়ে যাবে ডক্টর ইউনূস, জরুরি অবস্থা ঘোষণা, সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিভিন্ন কারণে বাংলাদেশে মনে হচ্ছিল যেন কি জানি কি ঘটে যায়। কিন্তু আমি বলেছিলাম যে চীন সফরকে কেন্দ্র করে এমনই ঘটনা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ এবং ষড়যন্ত্রবাদেরা ঘটিয়েছিল, পূর্বেও ঘটিয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে, একসাথে 64টা আপনার জেলায় বোমা হামলা, এই 63-64 জেলায় যে বোমা হামলা হয়েছিল, সেই সময়ও কিন্তু চীন সফরকে কেন্দ্র করে, তৎকালীন সময় খালেদা জিয়া সেই চীন সফরকে কেন্দ্র করে এই বোমা হামলা হয়ে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। তারপরে আপনারা জানেন, এই শেখ হাসিনা কিন্তু চীন সফর করে এসে বিদায় নিতে হয়েছে, তিনি কিন্তু সেখান থেকে ভালো কোনো ফল নিয়ে আসতে পারেন নাই বাংলাদেশের জনগণের জন্য। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরটা একটা টার্গেটেড ছিল, যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য এটা ছিল একটা অবশ্যই উচ্চতর জায়গায় পৌঁছে যাওয়ার জন্য একটি সুন্দর দিকপাল হিসেবে। অন্যদিকে আওয়ামী লীগ এবং দোসররা এবং ষড়যন্ত্রবাজরা এই চীন সফরকে সহ্য করতে পারে নাই, তারা এটাকে যে কোনো মূল্যে ভেস্তে দিতে চেয়েছে, বন্ধ করে দিতে চেয়েছে, সেটার জন্য তারা ষড়যন্ত্র করেছে। কিন্তু দেখেন কি রবের খেলা, চীন সফর ঠিকই সুষ্ঠু সুন্দরভাবে হলো, শুধু সফর সুষ্ঠুভাবে হলো না, সেখানে এমন কিছু চুক্তি হলো যেই চুক্তিগুলোর সাথে বিনা কারণে পূর্বে আমার দেশের জনগণ ভারতে যেতে অভ্যস্ত ছিল, যেমন চিকিৎসার জন্য স্বল্প খরচে চিকিৎসা, ভালো চিকিৎসা, এই জাতীয় জিনিসগুলো আমরা কিন্তু সেখান থেকে পিক করতাম। চীন ঘোষণা করছে তার দেশের নাগরিকদের ফ্যাসিলিটিস যেভাবে পাচ্ছে, সেম খরচে বাংলাদেশের নাগরিকরা এখন চিকিৎসা নিতে পারবে। শুধু তাই না, চীন থেকে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে বাংলাদেশে, যেখানে বাংলাদেশের জনগণ আর বাহিরে না গিয়েও চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিতে পারবে। এই বিষয়গুলো কিন্তু এখন জনতার সামনে চলে এসেছে। ভারত কিন্তু চাপা, মানে তাদের যে ক্ষোভ, এই ক্ষোভ আরো এখন নতুন করে, মানে ক্ষোভ তো দেখাতে আর পারছে না, নতুন করে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অন্যদিকে দেখেন, 1 লক্ষ লোক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইফতার মাহফিল করলেন সকল আপনার বাংলাদেশের এই যে রোহিঙ্গা যারা অবস্থান করছেন তাদেরকে নিয়ে, এবং তাদেরকে সেখানে গিয়ে তিনি যে অভয় বাণী শোনালেন, যে বক্তব্য দিলেন, ইতিহাসের পাতায় নতুন করে আবার তিনি নোবেল পাওয়ার মতো বক্তব্য দিয়েছেন। এবং আপনারা নিশ্চিত থাকেন, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো তার জীবদ্দশায় আবারও নোবেল পুরস্কার পেতে পারেন, এবং সেরকম কাজই তিনি সংগঠিত করছেন, এবং সেরকম একজন ব্যক্তিত্বই আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখো ভাও বলবো না, দাদা বলবো, চিন্তা করতেছি মারি সত্যি বলছি, সুড়িয়ে কিন্তু একটু লাল করে দেবো, বাঙালিটা সুড়াতে পারে ভালো। যাই হোক, শোনো, একটু আদা জল খাও আর বানান টানা একটু শুদ্ধ ভাবে রেখো। মারি গালি যখন দিচ্ছ সঠিকভাবে দাও, সব যা হলো, গালি পারো না, ও শিক্ষিত মূর্খ। যাই হোক, কথা বলছি, গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক নিয়ে মোটামুটি এশিয়ার অঞ্চলগুলোতে তোলপাড়। শেখ হাসিনার তো কিছুটা টেনশন হচ্ছেই, খুবই স্বাভাবিক, জেলাসির ইস্যু থাকবে যে মোদী কেন মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে গিয়ে হাত মিলেলো। এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে ওনার চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক। বা আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছেন, দেশ টেশ বুঝি না, আগে মানে ভারত বা অনেক দলের কর্মীরা আছেন, দেশ টেশ বুঝি না, আগে পাকিস্তান জিন্দাবাদ, এই টাইপের যারা আছেন, এদের আসলে বুঝাইতে আমরা অক্ষম। বাট আমরা কোন জায়গাতে ফোকাস করতেছি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে ব্যক্তি ক্যারেক্টার, আপনি যদি ব্যক্তি দেখেন, দেশ বাদ দেন, ভারতের প্রধানমন্ত্রী আবার যে কোনো কেউ হইলে তার ওজন হয়ে যাবে, তিনি ভারতের প্রধানমন্ত্রী। বাট ব্যক্তিত্বের জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এজ এ পার্সন, এজ এ স্কলার, এজ এ নোবেল লরিয়েট, এজ এ তার বিচক্ষণতা, এটা আকাশ। আর নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি তার দেশের জন্য অনেক উঁচু হইলেও, বাট দুইটা প্রদীপ যদি আমরা তুলনা করি, সেখানে এই প্রদীপটা অনেক মানে কি বলা হয়েছে, ধীর গতিতে বা নিভু নিভু জ্বলতে থাকা একটা প্রদীপ। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে যখন গতকালকে নরেন্দ্র মোদী সাক্ষাৎ করলেন, একটা কথা যখন তিনি বললেন, আমার কাছে মনে হয়েছে এটা ডরে ভয়ে বলছেন, অথবা মুখ রক্ষার খাতিরে, অথবা আই ডোন্ট নো ওয়াই, বাট তিনি বলছেন। আর এটা বলা ছাড়া কোনো গতিও ছিল না। শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে একটা কথা চলছিল, এর পাশাপাশি এখানে কথা চলছিল যে বাংলাদেশকে ভারত কি সাপোর্ট করে নাকি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে, বিশেষ করে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, অথবা এই যে রাজনৈতিক অ্যাক্টিভিটিস গত 7 মাস যা ঘটছে দুই দেশের মধ্যে বিবাদমান দূরত্ব সবকিছুর পরে। তো মোদী বলছে যে ভারত বাংলাদেশে কোন নির্দিষ্ট দলকে
মানে নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট করে না। তো কাকে সাপোর্ট করে? নরেন্দ্র মোদী বলছেন যে ভারত বাংলাদেশের নির্দিষ্ট কোনো দলকে না, বরং বাংলাদেশের জনগণকে, জনগণের সাথে আছে তাদের সম্পর্ক, মানে বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক। আর এছাড়া এর বাহিরে এখানে যে আলোচনাগুলো আসছে যে ডক্টর ইউনূস বলছেন যে ভারতের সঙ্গে সম্পর্ককে যথেষ্ট মূল্য দেয় বাংলাদেশ। দুই দেশের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক ইতিহাস, ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক সম্প্রীতির উপর প্রতিষ্ঠিত। তারপর ৭১ ইস্যুতেও তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ভারতের ভূমিকার জন্য। তো এর বাহিরে মোদীর সাথে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কি আলোচনা হয়েছে এটা নিয়ে ভারতের যিনি ব্রিফিং করেছেন তিনি কিন্তু খুব বেশি কথা বলেন। নিশ্চয় আপনারা দেখছেন ভারতের যিনি মানে প্রধানমন্ত্রীর যিনি উপদেষ্টা আছেন বা যিনি এটা নিয়ে ব্রিফ করছেন, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যুতে 40 মিনিটের মধ্যে কি কি কথা হয়েছে। বাট তারা বলছে আলোচনা হয়েছে, কিন্তু এটা মানে সম্পূর্ণ প্রকাশ করা যাবে না। এখন কেন করা যাবে না সেটা আমরা জানি না। হয়তো ডক্টর মোদী ইউনূস বাংলাদেশে আসছেন, গতকালকে রাত্রে তিনি বক্তব্য দিলে আমরা হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হব। তবে নরেন্দ্র মোদী টোটাল যে অ্যাক্টিভিটিস খারাপ না, বিনয় দেখাইছেন। কারণ ডক্টর মোদী ইউনূস তিনি বিনয়ের যুগ। দেখেন রাজনীতির হিসাবে আবারও বলি, যখন ইস্যুটা হবে দেশ টু দেশ, এটা ভারত হোক, পাকিস্তান হোক, নেপাল হোক, মালদ্বীপ, আমেরিকা যেই হোক, আমার দেশের যিনি প্রধানমন্ত্রী থাকবেন ওই মুহূর্তে ক্ষমতায়, আজকে বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, ডক্টর ইউনূস থাকুক, যেই থাকুক, যখন অন্য একটা দেশের প্রধানমন্ত্রী তাকে সম্মান দেখাবেন, এতে দেশ হিসাবে, জাতি হিসাবে আমার কাছে গর্ব ফিল হয় যে হ্যাঁ আমার দেশের মানুষটা মোর দেন ক্যাপাবল, অথবা কি বলা হচ্ছে পাওয়ারফুল, অথবা আলোকিত একজন মানুষ। আর ওই যে রাষ্ট্রের প্রধান, এখন দেখেন ট্রাম্প পাগলা, কিন্তু আমেরিকার প্রধান সে প্রেসিডেন্ট, তারে সারা পৃথিবী এখন চাটবে, এটা আলাদা। কিন্তু কোয়ালিটিতে, ব্যক্তিত্বের জায়গায় আমার কাছে মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর কানাডার জাস্টিন ট্রুডোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বাট হু কেয়ার, আমেরিকার সে প্রেসিডেন্ট, তাই না? আর জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী। সো এই জায়গাতে আকাশ পাতাল পার্থক্য আছে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে নরেন্দ্র মোদীর টোটাল অ্যাক্টিভিটিস, কথাবার্তা সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটা আগারী কোন সময় চিন্তা ছিল যে মানে কখন বৈঠকটা শেষ হবে। কারণ ভারতে যাওয়ার পর তো আমার একটা জবাব দিতে আছে তার দলের মধ্যে, যে দেখেন আপনি এখানে গেলেন, সমালোচনার একটা ইস্যু আছে, দেখা যাক কি হয়। তবে ওভারঅল যেটা হয়েছে দুই দেশের জন্য ভালো হয়েছে। ওভারঅল যেটা হয়েছে ভালো থাকো। এদিকে বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক সাংবাদিক সহ আহত 40। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে লাবলু মিয়া নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাংবাদিক সহ কমপক্ষে 40 জন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর থেকে বদরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বদরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মানিক, বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার ও বদরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা বিএনপি। পুলিশ ও স্থানীয়রা জানান, বিএনপি নেতা ইশতিয়াক বাবুর কাছ থেকে চুক্তিপত্রের ভিত্তিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার একটি দোকানঘর ভাড়া নিয়েছিল জাহিদুল নামের এক ব্যক্তি। চুক্তিপত্রের মেয়াদ শেষ না হলেও অজ্ঞাত কারণে দোকানঘরটি ছেড়ে দিতে বলা হয়, কিন্তু তিনি দোকানঘর ছেড়ে না দেয় মালিক পক্ষ ক্ষুব্ধ হয়ে কয়েকদিন আগে ভাঙচুর করে তাকে বের করে দেয়। এ নিয়ে শনিবার সকালে জাহিদুল তার ভাড়া নেওয়া দোকানঘর ভাঙচুরের অভিযোগ তুলে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন শুরু হওয়ার আগে দোকান মালিক পক্ষ ইশতিয়াক বাবরের পক্ষে সাবেক এমপি, জেলা ও উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিকের প্রায় 2 শতাধিক লোকজন এসে মানববন্ধনের ব্যানার, ফেস্টুন ও প্রচার মাইক ভেঙে দেয়। এর কিছুক্ষণ পর ভাড়াটিয়া জাহিদুল ইসলামের পক্ষে বিএনপি নেতা শহীদুল ইসলাম মানিকের নেতৃত্বে 2 শতাধিক লোকজন এলে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। প্রায় 1 ঘন্টা ধরে চলা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিক সহ কমপক্ষে 40 জন আহত হয়েছেন।